আশা রাখি তোমরা এবার শুনতে পাবে আমাদের সাউন্ডটা। আশা রাখি তোমরা এবার শুনতে পাবে আমাদের সাউন্ডটা। ওকে, এবার আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্টে জানাও। আশা রাখি তোমরা এবার আচ্ছা, এই তো হ্যাঁ শোনা যাচ্ছে আর কি সবার। আই হোপ শোনা যাচ্ছে না। এবার একটু কাইন্ডলি জানাও তো শোনা যাচ্ছে কিনা আমাদের পেজ থেকে। আমাদের পেজ থেকে কি শোনা যাচ্ছে? আজকে গতদিনের যে ক্লাসটা, গতদিনের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু যদি তোমরা কাইন্ডলি একটু জানাতে, আর কে কোথা থেকে ক্লাস করছো এটাও একটু আমাদেরকে একটু জানাও। আর আমাদের পেজবাসী তোমাদের জন্য দু একটা ক্লাস কিন্তু আমরা মানে পেজে একটু সম্প্রচার করছি আর কি, তার মানে সব ক্লাস যে সম্প্রচার হবে এরকম না। ওকে, আচ্ছা ফাদ ওটা একটু স্ক্রিন একটু বড় করে একটু দেখতে পাই যাতে এটা, হ্যাঁ ল্যাপটপেরটা তাই না? তাহলে ওইখান থেকে একটু ক্রস করে দাও, এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ওকে, আচ্ছা খুব ভালো লেগেছে খালিদ ফ্রম চিটাগং। আচ্ছা ভেরি গুড, চিটাগং। আমাদের একটু সবাই একটু লাইভে একটু দ্রুত আসো, একটু সবাইকে একটু জানায় দাও আর কি যে আমরা লাইভে চলে আসি, আমরা বেশিক্ষণ সময় নেব না আর কি। সবাইকে বন্ধু বান্ধবদের একটু মেনশন করো আর কি। আচ্ছা পূজা থ্যাংক ইউ। তারপরে হচ্ছে চিটাগং থেকে দেখছি আর কি শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। জোহরা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আর কে কোথায় আমি একটু দেখে নিই আর কি। আমাদের পেজের আপডেট কি, পেজ থেকে আমরা একটু দেখতে পাচ্ছি কাকে কাকে পাই পেজ থেকে। এটা পেজ থেকে? আচ্ছা পেজের সাউন্ড কোয়ালিটি মনে দারুণ না? এটা পেজ থেকে? হ্যাঁ পেজের সাউন্ড কোয়ালিটিও দারুণ আর কি এটা। ওকে আচ্ছা, খন্দকার মামুন রেজা ঢাকা থেকে স্যার থ্যাংক ইউ খন্দকার মামুন রেজা। আচ্ছা আমাদের রাজশাহী থেকে সর্দার ইতিকথা, যশোর থেকে আচ্ছা অনেকে লাইভে আসছে। আমাদের এদিকে আমাদের যেটা সিক্রেট গ্রুপ আর কি, সিক্রেট গ্রুপ বলতে আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1-এর যে গ্রুপটা, সেই গ্রুপে আমরা কিন্তু লাইভে যাচ্ছি ক্যামেরা থেকে, আর পেজে কিন্তু আমরা মোবাইল থেকে লাইভে যাচ্ছি, যার কারণে একটু সাইড থেকে, কারণ আমাদের সামনের যে মেইন ফোকাস আমাদের প্রাইভেট গ্রুপ যেটা মাস্টার টপিক কোর্সের, ওই টপিক কোর্সেই মূলত ওইখানে ক্লাসগুলো যাচ্ছে ক্যামেরা থেকে আর কি। এই জন্য লিখন সাহা মহাদেবপুর থেকে, ইকবাল মাহমুদ স্যার ও মহেশপুর থেকে। আচ্ছা আর কে কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সবাইকে একটু আসতে বলো, দ্রুত সবাইকে একটু আসতে বলো। আচ্ছা একটু মেনশন দাও সবাইকে। ওকে, আর আমাদের লাইভ থেকে যারা পেজে রয়েছে, পেজেরগুলো তোমরা একটু জানতে পারো আর কি সব। আমাকে একটু চা কফির ব্যবস্থা করতে হবে আর কি, চা কফি খেতে হবে, মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু মিলে আর কি। আচ্ছা স্বপ্নিশ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো তাহলে আমরা শুরু করে দিই আজকের খুবই গুরুত্বপূর্ণ আর একটা টপিক। সেই টপিকটি হচ্ছে কোষ ঝিল্লি। মনে রেখো আমাদের উদ্ভিদের যে কোষ ও এর গঠন, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকের নাম হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি নিয়ে আমরা অনেক কিছু জানবো আজকে। আমরা কিভাবে 3D অ্যানিমেশনে ক্লাস করি সেটার মাধ্যমে শিখব, এবং কত সহজে আমরা গল্পের মাধ্যমে শিখতে পারি অল্প সময়ের মধ্যে, সেটা আমরা শিখব। প্রথমের দিকে চলে আসি আর কি, কোষ ঝিল্লি। তো দেখো এই কোষ ঝিল্লি এবং গতদিন পড়া ছিল আমাদের কোষ প্রাচীর, তাহলে সবাই মনোযোগ দাও। ওকে, তোমরা সবাই মনোযোগ দাও। 45 মিনিটের একটা ক্লাস করব, এবং এই ক্লাসটা আমাদের সারা জীবনের জন্য একটা পাথর হয়ে থাকবে আর কি। আচ্ছা ভেরি গুড, তাহলে চলো বিসমিল্লাহির রহমানির রহিম। কামরুল সিলেট থেকে সবার কমেন্ট চাই আর কি আমি। দেখো সেটা হচ্ছে যে কোষ ঝিল্লি। মনে রেখো গতদিন আমরা পড়াশোনা করেছিলাম কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীর ছিল উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য। ওকে, কিন্তু আজকে আমরা পড়াশোনা করবো কোষ ঝিল্লি নিয়ে। আর হ্যাঁ, এই কোষ ঝিল্লিকে কিন্তু বলা হচ্ছে সেল মেমব্রেন, অথবা এটাকে বলা হচ্ছে প্লাজমা লেমা, অথবা বায়োমেমব্রেন। তাহলে আমার সাথে সাথে বলো তো আমাদের কোষ ঝিল্লির আমরা কি কি নাম পড়তে পারি? কোষ ঝিল্লির নাম আমরা বলতে পারি সেল মেমব্রেন, কোষ ঝিল্লির নাম বলতে পারি কি বায়োমেমব্রেন অথবা প্লাজমা লেমা। একসাথে বলি কি কি? কোষ ঝিল্লির নাম হচ্ছে সেল মেমব্রেন, কোষ ঝিল্লির নাম হচ্ছে বায়োমেমব্রেন অথবা কি প্লাজমা লেমা। ক্লিয়ার? এতটুকু একটু মনে থাকবে আর কি আমাদের সবার। ওকে ভেরি গুড। তাহলে এই কোষ ঝিল্লিটা মূলত কি? এই কোষ ঝিল্লি নিয়ে অনেক বিজ্ঞানীরা অনেক ধরনের মতবাদ দিয়েছেন। এর মধ্যে মূলত
তিনটা মতবাদ বেশ ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা মতবাদ হচ্ছে ড্যানিয়েল এবং ডেভসন, বিজ্ঞানী ডিডি ড্যানিয়েল এবং ডেভসন, ওনারা একটা মতবাদ দেন এবং সেই মতবাদের নাম হচ্ছে যে স্যান্ডউইচ আমরা খাই না, স্যান্ডউইচ মতবাদ। আর স্যান্ডউইচ মতবাদটা মানেটা কি বলো? স্যান্ডউইচ থাকলে কি উপরে একটা রুটি থাকে, নিচে একটা রুটি থাকে, আর মাঝখানে একটা পেটি থাকে, মানে মাংসের কোনো কিছু একটা। তাহলে স্যান্ডউইচ মতবাদ দেন ড্যানিয়েল এবং ডেভসন। এবং স্যান্ডউইচ মতবাদে কি কি থাকে জানো? এটাকে আমরা বলি কি পিএলপি। কি বলা হচ্ছে বলো তো? পিএলপি মানে প্রোটিন, উপরের স্তর প্রোটিন, মাঝের স্তরে লিপিড এবং সবার শেষের স্তরেও কি বলো তো? প্রোটিন। তাহলে ড্যানিয়েল এবং ডেভসন একটা মতবাদ দেয়, সেই মতবাদের নামটা আমাকে বলো, সেই মতবাদের নামটা কি? সেই মতবাদের নামটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেলের কিভাবে কি থাকে মনে রাখো, একসাথে বলো, পিএলপি মানে কি? প্রোটিন, লিপিড এবং প্রোটিন। শেষ। আচ্ছা, এটা তো গেল আগের একটা অনুসিদ্ধান্ত বা অনুকল্প, বাট বর্তমানে এসে বিজ্ঞানীরা একটা মতবাদ তৈরি করেছে যেটার নাম হচ্ছে আমাদের কিন্তু আইসবার্গ মডেল বা হিমশৈল মডেল। এই যে প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেনের যে আমাদের আধুনিক মতবাদ, যেটা আমাদের পরীক্ষাতে আসে, তার নাম হচ্ছে কিন্তু বলতো কি? হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল। আর এই আইসবার্গ মডেল কিন্তু প্রদান করেছেন বিজ্ঞানী নিকলসন এবং সিঙ্গার, বিজ্ঞানী নিকলসন এবং সিঙ্গার। তাহলে আমার সাথে সাথে বলো, সবচেয়ে আপডেট এবং সবচেয়ে বহুজন বিদিত যে মডেলটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল। এটা আবিষ্কারককে নিকলসন এবং সিঙ্গার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের মেইন জিনিস আর কি। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে ড্যানিয়েল এবং ডেভসন যে স্যান্ডউইচ মডেল দিয়েছেন সেটা রাসায়নিক গঠনটা কি? পিএলপি নাকি এলপিএল? দেখি আমাকে কে কে উত্তর দেয় আর কি। পূজা উত্তর দিয়েছে পিএলপি। আচ্ছা, রাজদীপ গাঙ্গুলি উত্তর দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। ফাহাদ, আমাদের পেজে যে প্রশ্নগুলো আসবে সেটা তুমি কিউএনএ দিয়ে দেবো আর কি, রিপ্লাইতে দিয়ে দেবো আর কি। আছে কি পেজে আসছে সবাই? ওকে, পেজে বা গ্রুপে যেটাই হোক দিয়ে দাও। আচ্ছা, পরমিতা উত্তর দিয়েছে পিএলপি, সিদ্দিকা পিএলপি, সেজুতি উত্তর দিয়েছে, মেঘা উত্তর দিয়েছে পিএলপি, শাহানা আক্তার পিএলপি। ভেরি গুড, সবাই রাইট আনসার দিয়েছে। এটা হচ্ছে আমাদের মূলত পিএলপি। ইয়াসমিন, সাবরিনা ইয়াসমিন দিয়েছে পিএলপি, রাইট। তাহলে চলো আজকে আমরা আমাদের একটু বোর্ডের দিকে চলে যাই আর কি। দেখো আমাদের ফার্স্ট অফ অল আমাদের এখানে লেখাই রয়েছে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে কোষ ঝিল্লি এবং এখানে লেখা হচ্ছে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ লিপোপ্রোটিন দ্বারা সজীব দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাকে বলা হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে দেখো ওই যে প্লাজমা মেমব্রেন একটা আবরণ দ্বারা তৈরি, সেই আবরণটির নামটা হচ্ছে কি? লিপোপ্রোটিন আবরণ। আবারও বললাম, কোন আবরণ? লিপোপ্রোটিনের আবরণ। এবং এটা কিন্তু দ্বিস্তরী। ক্লিয়ার? আমাদের দ্বিস্তরী আবরণ থাকে। এটাকে আমি একটু আগে বলেছি বায়োমেমব্রেন বলা হয়, প্লাজমা লেমা বলা হয় বা সেল মেমব্রেন বলা হয়। আচ্ছা, প্লাজমা মেমব্রেন নামকরণ করেন বিজ্ঞানী কার্ল নাগিনি। এটা কিন্তু কার্ল নাগিনি না, সাপ না, এটা হচ্ছে কার্ল নাগিলি। কার্ল নাগিলি। তাহলে দেখো এটা কিন্তু এমসিকিউর জন্য প্লাজমা মেমব্রেন। আবারও বললাম কি বলতো? প্লাজমা মেমব্রেন। ওকে, বা আমাদের এই যে কোষ ঝিল্লি, এটার নামকরণ করেন কি? কার্ল নাগিলি ও ক্রোমার। ক্রোমারের নামটা বেশি আসে না, বেশি আসে মূলত কার্ল নাগিলি। আর এই যে দেখো প্লাজমা লেমা, এই প্লাজমা লেমাও কিন্তু কোষ ঝিল্লি। প্লাজমা লেমাও কি? প্লাজমা লেমাও কিন্তু কোষ ঝিল্লি। কিন্তু এই প্লাজমা লেমাটার মূলত আমাদের নামকরণ কে করেছেন? প্লাজমা লেমাটার মূলত সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী প্লোয়ার। বিজ্ঞানী প্লোয়ার, এটা যাতে একটু মনে থাকে আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর এইখানে লেখা রয়েছে মাইক্রোভিলাস। মাইক্রোভিলাস মানেটা কি আমরা জানি? মাইক্রো মানে ছোট আর ভিলাই মানে অভিক্ষেপ। অর্থাৎ যদি এটা কোষ ঝিল্লি হয়, কোষ ঝিল্লির চারিদিকে এইরকম অভিক্ষেপ যদি থাকে তাকে বলা হচ্ছে মাইক্রোভিলাস। তাহলে দেখো এখানে দুইটা জিনিস আর কি আমরা বলেছি। একটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, নামকরণ করেন হচ্ছে কার্ল নাগিলি এবং প্লাজমা লেমা এইটা সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী প্লোয়ার। বিজ্ঞানী প্লোয়ার। ক্লিয়ার এতটুকু জিনিস এইটা? ওকে, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা বেসিক এমসিকিউর মতো আর কি। আচ্ছা, আমাদের ক্লাস কি থেমে গেছে? ও না, থেমায়নি তো, চলে তো ক্লাস ইজ গোয়িং অন। ওকে, কার্ল নাগিলি। ওকে, যদি ক্লিয়ার হয় সেটা একটু আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে এতটুকু তো আমাদের চলে গেল, তাই না? এর পরের দিকে আমরা একটু চলে যাই। দেখো এর পরের দিকে আমাদের অনেকগুলো বিজ্ঞানীদের মতবাদ দেওয়া রয়েছে, অনেক মতবাদ দেওয়া রয়েছে। মতবাদের মধ্যে আমি তোমাদের কয়েকটা কথা বলেছিলাম। দেখো বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেভসন নামক বিজ্ঞানী একটা, এরপরে দেখো বিজ্ঞানী রবার্টসন একটা এবং বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন একটা। এই তিনটা জিনিস ভুল করা যাবে না।
এই তিনটা জিনিস ভুল করা যাবে না। তাহলে ওই যে লিপোপ্রোটিন আবরণ দ্বারা গঠিত যে দ্বিস্তরী পর্দা, এই দ্বিস্তরী পর্দাটাই যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, এইটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের মতবাদ দিয়েছে। এর মধ্যে সবার আগে যে মতবাদ দিয়েছে সেটা ছিল ড্যানিয়েল এবং ডেভসন। ওনারা অলরেডি একটা মতবাদ দিয়েছে, সেটার নাম কি? স্যান্ডউইচ মডেল। আর তোমরা জানো স্যান্ডউইচ মডেল মানেই যেন কি ছিল বলো তো? প্রোটিন উপরে, মাঝে লিপিড, আবার শেষেও প্রোটিন, স্যান্ডউইচের মতো, পিএলপি। খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু প্রথম একটা সুনির্দিষ্ট মডেল, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, গাটার এবং গ্রেন্ডেল এটা একটু দেখে নেবো, আমরা তো তোমাদের স্লাইড দিয়ে দিব। ড্যানিয়েল এবং স্যাচমিট এটা লিপিড এবং প্রোটিনের ত্রিস্তরী ঝিল্লি, লাগতেছে না এটা। আসো রবার্টসন, খুবই ইম্পর্টেন্ট। রবার্টসন একটা মতবাদ দিল একক পর্দা হাইপোথিসিস। এটা ইংরেজিতে লেখা রয়েছে, বাট এটা বাংলায় তোমাদের হাসান স্যারের বই দেওয়া রয়েছে ইউনিট মেমব্রেন। কি মেমব্রেন বলো তো? ইউনিট মেমব্রেন, ইউনিট বা ইউনিট মেমব্রেন মডেল। বলো কি মডেল এটা? ইউনিট মেমব্রেন মডেল। কারণটা কি বলো? একক পর্দা, একক মানে ইউনিট। তাহলে বলো তো একক পর্দার হাইপোথিসিস বা ইউনিট মেমব্রেন মডেলটা কে দিয়েছেন? বিজ্ঞানী রবার্টসন। কে দিয়েছেন বলো তো? বিজ্ঞানী রবার্টসন। ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে ভাইয়া পিনোসাইটিক ফোসকা কি? আচ্ছা, আমি এটা শেষ করে তোমার কমেন্টে একটু উত্তর দিচ্ছি, খালি তুমি আমাকে এই কমেন্টটা আবার একটু করো আর কি। এরপরে চলে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসন, যেটাকে কিনা আমরা বলি হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল। হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল, এইটা হচ্ছে সর্বজন বিদিত এবং স্বীকৃত একটা মডেল, এবং যার ভালো নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে বলো আমাদের যতগুলো মডেল পেয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল, মানে সর্বজন বিদিত মডেল কোনটা? ফ্লুইড মোজাইক মডেল, হিমশৈল মডেল। ক্লিয়ার এতটুকু? ফ্লুইড মোজাইক মডেল বা হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল। তাহলে তিনটা নাম আসতে পারে, ফ্লুইড মোজাইক মডেল আসতে পারে, আইসবার্গ মডেল আসতে পারে, এবং হিমশৈল মডেল আসতে পারে। আইসবার্গ মানে কিন্তু হিমশৈল, আর এটা প্রদান করেছেন কে বলতো? নিকলসন এবং সিঙ্গার। নিকলসন এবং সিঙ্গার। ওকে, আচ্ছা, আশা রাখি তিনটা তাহলে তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এখন আমাকে একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে কমেন্ট করছে কে? পিনোসাইটিক ফোসকা কি? খালিদ কমেন্ট করেছো। বাবা খেয়াল করে দেখি আর কি। দেখো, আমরা দুইটা জিনিস জানি, একটা নাম ফ্যাগোসাইটোসিস আর একটা নাম পিনোসাইটোসিস। মনে রাখবা, ফ্যাগোসাইটোসিসে খাওয়া হবে ব্যাকটেরিয়াকে। কোন একটা জিনিস যদি ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে সেটাকে বলা হবে ফ্যাগোসাইটোসিস, আর কোন একটা জিনিস যদি পানি বা তরল পদার্থকে ভক্ষণ করে সেটাকে বলা হবে পিনোসাইটোসিস। মনে রাখবা, পথে পানি, পথে পিনো, পানি পিনো, পানি পিনো। তাহলে পিনোসাইটোসিস আমাদের হয়ে গেল। আর যখন পানি গ্রহণ করবে, পানি গ্রহণ করলে তো স্বাভাবিকভাবেই ওইখানে একটা ফোসকা থাকবে, এটাকে বলা হয় পিনোসাইটিক ফোসকা বা বুদবুদ। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার আমাদেরকে? সবাই আমাদের একটু জানাও ইউনিট মেমব্রেন, আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এতটুকু কি ক্লিয়ার আমাদের কি কি মতবাদ রয়েছে আর কি? আচ্ছা, এই মতবাদগুলো কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও আর কি। আচ্ছা, পেজের আপডেট কি? আচ্ছা, রাজদীপ গাঙ্গুলি ক্লিয়ার বলেছে, বৈশাখী ক্লিয়ার, ফিরোজ ক্লিয়ার, ভেরি গুড। ওকে ফিরোজ, থ্যাংক ইউ। আয়শা সিদ্দিকা জি স্যার ক্লিয়ার। ইতিকথা, আচ্ছা পূজা জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মূলত আজকে পড়াশোনা করব এই মডেলটা নিয়ে, যেটাকে আমরা বললাম ফ্লুইড মোজাইক মডেল, আইসবার্গ মডেল বা হিমশৈল মডেল। তাহলে চলো আমরা একটু জেনে নিই জিনিসগুলোটা। লেটস গো। এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা ফ্লুইড মোজাইক মডেল। ওকে, তো এই ফ্লুইড মোজাইক মডেল আমরা দেখার আগে আমরা নিজেরা একটু আলোচনা করব। দেখার আগে কি আলোচনা করব? নিজেরা একটু আলোচনা করব। তাহলে বি কনসেন্ট্রেটেড, এই জায়গায় থাকো। মনে রেখো, ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করব চারটা পয়েন্টে, খুবই সহজ চারটা পয়েন্টে। কয়টা পয়েন্টে বলো তো? মাত্র চারটা পয়েন্টে আমরা ওকে ক্লিয়ার করব। এক নাম্বার পয়েন্টের নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, দুই নাম্বার পয়েন্টের নাম হচ্ছে মেমব্রেন প্রোটিন, তিন নাম্বার পয়েন্টের নাম হচ্ছে কি? গ্লাইকোক্যালিক্স, এবং চার নাম্বার পয়েন্টের নাম হচ্ছে কোলেস্টেরল। তাহলে সবাই আমার সাথে সাথে একটু বলো তো, আমি একটু প্রথম থেকে একটু চলে যাই দেখি। তাহলে আমি যদি বলি ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, আমি এটা লিখলাম আর কি, ফ্লুইড মোজাইক মডেল, একদম শর্টে লিখলাম এফএফএম। ফ্লুইড মোজাইক মডেল আমরা ব্যাখ্যা করব কয়টা পয়েন্ট দ্বারা? চারটা পয়েন্ট দ্বারা। প্রথমে কি লিখবো বলো তো? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের প্রথম পয়েন্ট হবে ফসফোলিপিড কোন লেয়ার বলো বাবা? বাই লেয়ার। সবাই একটু মনোযোগ দিবা এখানে, বাই লেয়ার। ওকে, গেল এটা এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্টে আসবে কি বলতো? মেমব্রেন প্রোটিন।
মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন এটা। ওকে, ভেরি গুড, মেমব্রেন প্রোটিন গেল। 3 নম্বরে যেটা আসবে সেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। এটা আমরা একটু ভাঙবো আর কি, ভাঙলে আমরা পেয়ে যাব সবকিছু। গ্লাইকোক্যালিক্স। এবং 4 নম্বরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে কোলেস্টেরল। তাহলে সবাই আমার সাথে সাথে একবার বলে ফেলো আর কি, বলো। তাহলে আমাদের কয়টা উপাদান থাকবে? 4টা উপাদান, তাই না? কয়টা উপাদান? 4টা উপাদান বলতে 4টা পয়েন্টে। বলো 1 নম্বর পয়েন্টের নামটা কি? 1 নম্বর পয়েন্টের নামটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে বলো তো ফসফোলিপিড বাইলেয়ার বলতে আমরা কি বুঝি? ফসফেট এবং লিপিডের 2টা লেয়ার। ফসফেট এবং লিপিডের কয়টা লেয়ার? 2টা লেয়ার। এরপরে আসবে কোনটা বলো? এরপরে কিন্তু আমাদের আসবে হচ্ছে মেমব্রেন প্রোটিন, তারপর আসবে গ্লাইকোক্যালিক্স এবং সবার শেষে আসবে কোলেস্টেরল। ওকে, কোথায় আমাদের বাকিগুলো? সবার কমেন্টগুলো কোথায়? বাকি বাচ্চাদের কমেন্টগুলো দেখতে চাই। ওকে, ভেরি গুড। পূজা সব উত্তর দিচ্ছে। কোলেস্টেরল, কোলেস্টেরল বানানটা একটু ভুল হয়েছে রে, CHO হবে, CO হবে না আর কি, 4টা। আচ্ছা চলো, এর মাঝে আমরা একটু এই অংশটা দিকে একটু মনোযোগ দিব, ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে আমি এই জিনিসগুলো একটু মুছে দিলাম আর কি। আচ্ছা, তাহলে একটা জিনিসের দিকে একটু খেয়াল করে দেখো, আমাদের ফসফোলিপিড বাইলেয়ার কেন এটার নাম দিল? কারণ এটা থাকবে লেয়ার 2টা। কয়টা লেয়ার? 2টা। তাহলে ফসফেট এবং লিপিডের লেয়ার থাকবে কয়টা? 2টা। এবং মনে রেখো একটা ফসফোলিপিডের 2টা অংশ। তাহলে একটা ফসফোলিপিডের কয়টা অংশ বলো তো? 2টা অংশ। ধরে রাখো আমি একটা ফসফোলিপিড অণু ড্র করলাম। এই একটা মাথা, এই মাথা থেকে এই 2টা লেজ, এই 2টা কি? লেজ। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে ফসফেট মাথা, ফসফেট হেড, ফসফেট হেড এটা। ওকে, আর এই অংশটাকে বলা হচ্ছে টেইল, যেটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড টেইল, ফ্যাটি অ্যাসিড টেইল। তাহলে সবাই একটু বলো তো, আমাদের একটা ফসফোলিপিড অণু, এটা কিন্তু একটা ফসফোলিপিড অণু, এটা একটা ফসফোলিপিড অণু। একটা ফসফোলিপিড অণুর কয়টা অংশ? 2টা অংশ, ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল। আরও একবার বলো কি কি? ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল। আচ্ছা বলো তো, আমরা গ্রামে যখন সার দিই তখন অনেকে ইউরিয়া সার, ফসফেট সার দেয়, কেন দেয়? কারণ ফসফেট সার তো পানির সাথে মিশে যায়। তাহলে দেখো ফসফেট হেড এটা কিন্তু পানিগ্রাহী, মানে পানিকে খায়। এটা কি? পানি গ্রাহী, মানে পানিকে সে শোষণ করতে পারে। ক্লিয়ার? ওকে। আর দেখো টেইল, ফ্যাটি অ্যাসিড টেইল, টেইল মানে কি? লেজ। আমরা তো প্রস্রাবও করি তো নিজের অংশতে, লেজের অংশতে, তাই না? তাহলে টেইল হচ্ছে পানি বিগ্রাহী। টেইল কি বলতো? পানি বিগ্রাহী। মনে থাকবে এটা, টেইল হচ্ছে পানি বিগ্রাহী। ওকে, তাহলে দেখো আমাদের ফসফোলিপিড বাইলেয়ারে কয়টা লেয়ার থাকবে? 2টা লেয়ার থাকবে। এই 2টা লেয়ারের মাঝে একটি ফসফোলিপিডের কয়টি অংশ? 2টি অংশ, ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল। আবার বলো, ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল। ফসফেট হেড যেটা, এটা পানিগ্রাহী, আর ফ্যাটি অ্যাসিড টেইল যেটা, এটা কি? পানি বিগ্রাহী। তার মানেটা কি বলতো? তার মানে কি এরা 2 ধরনের আচরণ করছে না, যেটাকে বলা হয় অ্যাম্ফিপ্যাথিক। অ্যাম্ফি মানে উভচর বা দুইমুখী, আর প্যাথিক মানে কি? আকর্ষণী। তাহলে এরা দুমুখ সাপের মতো আচরণ করছে। আচ্ছা, এটা কি ক্লিয়ার এতটুকু? ফসফোলিপিড বাইলেয়ার কি ক্লিয়ার? আমাকে একটু জানাও। আর ইউ ক্লিয়ার ফসফোলিপিড বাইলেয়ার? এটা সবাই একটু বলো। ফসফেট হেড পানিগ্রাহী, হ্যাঁ ঠিক আছে। পূজা উত্তর দিচ্ছে। ফাজবিহা, প্রজ্ঞা ক্লিয়ার ভাইয়া। ওকে, ইস্তিয়া ক্লিয়ার। আচ্ছা, লেজ পানি বিগ্রাহী, হ্যাঁ। নাফি ক্লিয়ার। আচ্ছা, আর কে ক্লিয়ার হলো? ইশরাত অবন্তি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা বুঝে ফেলছি এটা আর কি। এখন 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে ছিল মেমব্রেন প্রোটিন। 2 নম্বর পয়েন্টে কি ছিল বলো তো আমাদের? 2 নম্বর পয়েন্টে ছিল মেমব্রেন প্রোটিন, তাই না? খেয়াল করে দেখো, তাহলে 2 নম্বর পয়েন্টে ছিল মেমব্রেন প্রোটিন। চলো একটু বুঝি আর কি মেমব্রেন প্রোটিনটা কি জিনিস। ওকে, মনে রাখবা এই মেমব্রেন প্রোটিনটাই হচ্ছে আমাদের কোষ ঝিল্লির সবচেয়ে প্রধান উপাদান। মেমব্রেন প্রোটিন মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, তোমরা অনেকেই জানো।
একটাকে বলা হচ্ছে কোন প্রোটিন? ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, একটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এবং আরেকটিকে বলা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম বলো তো? তাহলে আমাদের মেমব্রেন প্রোটিন যেন কয়টা? একসাথে একটু বলি সবাই। মেমব্রেন প্রোটিন হচ্ছে মূলত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল, আমার সাথে পড়ো। আর একটাকে বলা হয় পেরিফেরাল, আর একটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। দেখো তোমাদের আজকে কিভাবে আমি 3D তে ক্লাস নেই, ইন্টারঅ্যাক্টিভ 3D বোর্ডে, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমার ব্যাচে যারা পড়ে তারা তো জানোই আর কি। তোমরা দেখো ইন্টিগ্রাল মানে কি? আমরা অলরেডি জানি ফসফোলিপিডের 2টা লেয়ার, মানে বাইলেয়ার। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। ইন্টিগ্রেশন মানে কিন্তু যোগজীকরণ। তাহলে হিসাবটা কি দাঁড়ায় বলো তো? এমন একটা প্রোটিন যেটা কিনা এই যে কলমের মতো, যেটা কিনা এই 2টা লেয়ারকে অ্যাড করবে, সেটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন মানে কি? পেরিফেরাল শব্দের অর্থ প্রান্ত বা পাশে। তাহলে এই যে আমাদের 2টা লেয়ার রয়েছে, এই 2টা লেয়ারে এই যে মনে করো হাত, আমার হাত যে ঘড়িটা, এই ঘড়িটা তো যে কোনো একটা পাশে রয়েছে, এই জন্য এটাকে বলা হয় পেরিফেরাল। আর লিপিড সম্পৃক্ত মানেটা কি? লিপিড সম্পৃক্ত এটা মাঝামাঝি অবস্থা একটা থাকবে আর কি। ওকে, ক্লিয়ার? তাহলে বলো আমাদের প্রোটিন কয় ধরনের? 3 ধরনের। কি কি? ইন্টিগ্রাল যেটা কিনা 2টা লেয়ারকে যুক্ত করে, পেরিফেরাল যেটা কিনা যে কোনো একটা স্তরে থাকে, আর এটাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, বলো ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো অনেক উত্তর দিচ্ছ। আমি আরেকটু দেখি। ইতিকথা উত্তর দিচ্ছে, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস উত্তর দিচ্ছে, ভেরি গুড। ওকে, ফাসবিহা ইন্টিগ্রাল, পেরিফেরাল। আচ্ছা ঠিক আছে, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল। আচ্ছা, ইন্টিগ্রাল বানানটা হবে INTEGRAL। ইস্তেক বানানটা একটু ভুল গেছে ইংরেজিতে। 3 কাইন্ডস, রাজদীপ। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এর পরের দিকে আমরা একটু চলে যাই। দেখো এর পরের দিকে 3 নাম্বার পয়েন্টে চলে যাব। এটা তো গেল আমাদের 2 নাম্বার পয়েন্ট, তাই না? এর আগে যেটা ছিল সেটা ছিল 1 নাম্বার পয়েন্ট। এখন আমরা যাই 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্ট ছিল কি বলতো? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। বুঝে বুঝে পড়ি আর কি, বুঝে বুঝে পড়ি। খেয়াল করবা, গ্লাইকো মানে তো গ্লাইকোজেন। গ্লাইকোজেন মানে এক ধরনের কার্বোহাইড্রেট, এক ধরনের কি কার্বোহাইড্রেট। আর আমরা জানি গ্লাইকোজেন তো হচ্ছে বেশ মিষ্টি জাতীয় একটা পদার্থ। তার মানে এটাকে আমরা বলতে পারি চিনি জাতীয় পদার্থ। কি বলতে পারি? চিনি জাতীয় পদার্থ। আর ক্যালিক্স মানে কি? ক্যালিক্স মানে শাখা বা স্তর, শাখা বা স্তর। তাহলে আমাদের বইয়ে সহজভাবে লেখা রয়েছে গ্লাইকোক্যালিক্স মানে চিনির স্তর বা চিনির শাখা। তাহলে বলো তো বাবা, গ্লাইকোক্যালিক্স মানে কিসের স্তর বা কিসের শাখা? চিনির স্তর বা চিনির শাখা। ওকে, ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে দেখো গ্লাইকো মানে গ্লাইকোজেন। গ্লাইকোজেন মানে কি? একটা চিনি জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। ক্যালিক্স মানে শাখা। তাহলে গ্লাইকোক্যালিক্স বলতে সহজ বাংলা ভাষায় বলতে পারবো চিনির স্তর বা চিনির শাখা। এখন কথা হচ্ছে এই গ্লাইকোক্যালিক্সটা 2টা জিনিস দ্বারা গঠিত। একটাকে বলা হচ্ছে জি দ্বারা গ্লাইকো প্রোটিন, PROTEIN। ওকে, আরেকটা হচ্ছে গ্লাইকোলিপিড, GLIPID। তাহলে খেয়াল করো, আমাদের গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দ্বারা কিন্তু গঠন হচ্ছে আমাদের গ্লাইকোক্যালিক্স। সবাই একবার উচ্চারণ করো তো জোরে জোরে একটু, আমরা একটু দেখি, আমরা একটু শুনি। সবাই একটু বলো আর কি। চিনের স্তর, তুলিমণি ক্লিয়ার। ওকে, তাহলে বলো আমাদের গ্লাইকোক্যালিক্সকে কিসের স্তর বলা হবে? কমেন্ট যারা ফেসবুক পেজে দেখছো তারাও করতে পারো। গ্লাইকোক্যালিক্সকে বলা হয় চিনের স্তর। গ্লাইকোক্যালিক্স মূলত গঠন হয় 2টি জিনিস দ্বারা। কি কি জিনিস দ্বারা? গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, গ্লাইকোক্যালিক্স মানে চিনির শাখা। ক্যালিক্স বানানটা হবে CALYX। ওকে, ইংরেজিতে ক্যালিক্স বানান হবে CALYX, ক্যালিক্স। ওকে, ক্যালিক্স। আচ্ছা ভেরি গুড। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। ফিরোজ উত্তর দিচ্ছে আর কি। ওকে ওকে, আচ্ছা ওকে। এরপরের দিকে আমার সে যদি উত্তর দিয়েছে অবন্তী, চিনির স্তর। হ্যাঁ, রিয়াদ হাসান ক্লিয়ার স্যার। ওকে, এরপরের দিকে চলে যায় 4 নাম্বার পয়েন্টে। আমাদের 4 নাম্বার পয়েন্ট কি ছিল বলো তো? 4 নাম্বার পয়েন্ট ছিল কোলেস্টেরল। 4 নাম্বার পয়েন্ট কি ছিল? 4 নাম্বার পয়েন্ট ছিল কোলেস্টেরল। এইখান থেকে 2 থেকে 3টা লাইন জানলেই হবে। মনে রেখো, কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড, STERIOD, স্টেরয়েড জাতীয় পদার্থ। কোলেস্টেরল হচ্ছে এক ধরনের কোন জাতীয় পদার্থ? স্টেরয়েড জাতীয় পদার্থ। ওকে,
এবং কোলেস্টেরলের একটা মূলক থাকে, যে মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক। যে মূলকের নামটা কি? হাইড্রক্সিল মূলক। এবং এই কোলেস্টেরল তো এক ধরনের লিপিড, কিন্তু ডিরেক্ট লিপিড বলা যাবে না, এটাকে আমরা বলতে পারি স্টেরয়েড। এটাকে আমরা বলতে পারি কি? স্টেরয়েড। ক্লিয়ার? স্টেরয়েড জাতীয় লিপিড। আবার এই কোলেস্টেরলের একটা ভাগের মধ্যে মনে রাখবা, যেহেতু আমাদের স্কিনে বা চামড়ায় লিপিড থাকে, লিপিডটা এক ধরনের কি পদার্থ বলো তো? পিচ্ছিল পদার্থ না? এই যে দেখো আমার স্কিনে, আমি এইভাবে টানলে এদিকে আসে, ওইদিকে আসে, উপরে যাই, নিচে যাই। তার মানেটা কি দেখো, আমার এইখানে যেহেতু লিপিড থাকে বা ফ্যাট জিনিসটা থাকে, এটা কিন্তু নড়াচড়া করছে। আর এই যে নড়াচড়া করছে, এইটার কারণটা হচ্ছে লিপিড থাকা। কি থাকা? লিপিড থাকা। আর লিপিড যেহেতু নড়াচড়া করতে পারে, এই জন্য এটা একটা মুভমেন্টের নাম রয়েছে, চমৎকার একটা নাম। কি নাম ফাহাদ? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে লিপিডের কারণে একটা মুভমেন্ট ঘটে, যার নাম কি মুভমেন্ট বলো তো? FLIP, ফ্লিপ FLOP, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে বলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কেন হয়? লিপিডের কারণে হয়। তাহলে বলো কোলেস্টেরল এটা কি? এক ধরনের স্টেরয়েডজাত পদার্থ, এখানে একটা হাইড্রক্সিল মূলক থাকে, এবং লিপিড থাকার কারণে কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় একটু নড়াচড়া করতে পারে, যাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। খুবই চমৎকার একটা কথা। কি মুভমেন্ট বলো তো? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। সবাই একটু জানাও একটু। আচ্ছা, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, সবাই একটু জানো আর কি আমাকে। সবাই কি ক্লিয়ার? সবাই মোটামুটি ক্লিয়ার আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের একটা কমেন্টের কথা কি জানো বললাম? আচ্ছা, আমাদের পেজে একজন কমেন্ট করেছে যে স্টেরয়েডটা কি জিনিস। আচ্ছা, স্টেরয়েড তো তোমার বাইরের দিক থেকে অনেক কথা নাম শুনছো, বাট মানুষের দেহ কিন্তু স্টেরয়েড উৎপাদন হয়। এই স্টেরয়েডটা মূলত এক ধরনের হরমোনাল কাজ করে, এবং সেটা হচ্ছে আমাদের জানি সুপ্রারেনাল গ্ল্যান্ড বা আমাদের যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড রয়েছে কিডনির উপরে, যেটা এই গ্ল্যান্ড থেকে কিছু মিনারেলোকর্টিকোস্টেরয়েড ওকে বা গ্লুকোকর্টিকোস্টেরয়েড এটা উৎপাদন হয়। অর্থাৎ স্টেরয়েড হচ্ছে আমাদের বডির বৃদ্ধি অথবা আমাদের দেহের লবণ এটার মাত্রা ঠিক রাখার জন্য এক ধরনের হরমোনের মতো কাজ করে। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় আচ্ছা স্টেরয়েড কি? এই তো স্টেরয়েডের উত্তরটা দিয়ে দিলাম ভাইয়া, আবার একটু বোঝান। হ্যাঁ ঠিক আছে, সব কিছু বোঝাবো আবারও আর কি, আবারও বোঝাবো। তাহলে এটা গেল আর কি, আমাদের শেষ। চলো এখন আমরা একটু দেখি, কোথায় দেখি? ইয়েতে দেখি। এই যে এটা চলে গেছে, এটা যাক। এরপরে দিকে চলে আসি, দেখো গাঠনিক উপাদান। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। দেখো গাঠনিক উপাদানের ক্ষেত্রে আমরা একটু দেখি। গাঠনিক উপাদানের ক্ষেত্রে যদি আমরা তাকাই, আমরা অলরেডি পড়ে ফেলেছি গাঠনিক উপাদান। প্রথমে আসবে কি? ফসফোলিপিড বাইলেয়ার। দেখো ফসফোলিপিড বাইলেয়ার মানে এদের স্তর কয়টা? দুইটা স্তর। কি কি দ্বারা গঠিত? ফসফোলিপিড দ্বারা গঠিত। একটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য দরকার, এখানে ফসফোলিপিডের মধ্যে 40 ভাগ হচ্ছে লিপিড এবং 60 বা 60 ভাগ হচ্ছে প্রোটিন। তাহলে 40 ভাগ লিপিড এবং 60 ভাগ হচ্ছে কি বলতো? প্রোটিন। আর দেখো এটা লেখা হচ্ছে অ্যাম্ফিপ্যাথিক। অ্যাম্ফিপ্যাথিক কেন অ্যাম্ফিপ্যাথিক? ওই তো বলেছিলাম ফসফোলিপিডের মাথা পানিগ্রাহী আর লেজ কি? পানি বিগ্রাহী। এই জন্য বলছে এর একটা অংশ পানিগ্রাহী এবং অপর অংশ পানি বিগ্রাহী বা লেজ, এই জন্য এটা অ্যাম্ফিপ্যাথিক। শেষ। 2 নম্বর পয়েন্টের দিকে চলে আসে। দেখো এই যে নিচে মেমব্রেন প্রোটিন। বলো তো মেমব্রেন প্রোটিন কয় ধরনের? 3 ধরনের। কি কি? ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্টে দেখো গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো মানে গ্লাইকোজেন, ক্যালিক্স মানে তো স্তর। তাহলে আমরা জানি গ্লাইকোক্যালিক্সকে কিসের স্তর বলা হয়? চিনির স্তর বলা হয়। কিসের স্তর? চিনের স্তর। আর গ্লাইকোক্যালিক্স কি কি দ্বারা গঠিত? তোমরাই বলো তো। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দ্বারা গঠিত।
ওকে। আচ্ছা, আর সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট, কোলেস্টেরল। কোলেস্টেরল দেখো এটা লিপিড জাতীয় পদার্থ, কিন্তু ফ্যাট বা তেল ওই রকম টাইপের না, এটা হচ্ছে স্টেরয়েড জাতীয় পদার্থ। এবং স্টেরয়েড আমাদের এক ধরনের কি হরমোনাল একটা বিষয় নিয়ন্ত্রণ করে আর কি। এবং দেখো লিপিড অণু তরল পদার্থের ন্যায় এক স্তর থেকে আরেক স্তরে পরিবর্তন, তারপরে অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে, এবং এই ঘোরার কারণে এর একটা মুভমেন্ট দেখা যায় যাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। প্রশ্ন আসে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কেন হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কেন হয় বলো তো? লিপিডের কারণে হয়। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কেন হয়? লিপিডের কারণে হয়। তাহলে এই যে আমাদের সব কিছু পড়া কমপ্লিট। এখন ব্যাপারটা হচ্ছে আমরা চিত্রটা ড্র করব কিভাবে। এই যে এই চিত্রটা আমরা দেখছি না, এই চিত্রটা আমরা ইনশাল্লাহ ড্র করব, কিন্তু আমাদের তারও ভালোভাবে দেখতে হবে চিত্রটা। চলো আমরা ভালোভাবে একটু চিত্রটা একটু দেখার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করি আর কি চিত্রটা। সবাই একটা নতুন একটা এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আর কি নিব আর কি আমরা এই জায়গাটাতে। ওকে, চলো আমার মনে হয় এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা চলে আসলাম আমাদের সেল মেমব্রেনে। চলে আসলাম কোথায়? সেল মেমব্রেনে। এই যে আমার মনে হয় চিত্রটা সবাই তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। ওকে, দেখো তো দেখা যাচ্ছে কিনা চিত্রটা। না, তোমাদের তো সাইকেল সিস্টেমই তো চলে, এখানে নাফিন উত্তর দিচ্ছে। এটা তো সাইকেল 1 চলে নাফিন, কারণ সাইকেল সিস্টেমের ক্লাস নিলে তো ক্লাস না নিলে তো সম্ভব না। সাইকেল 1টা তোমাদের জন্য ভাবলাম যে জাস্ট কিছু মানে তোমাদের টোটালি সম্পূর্ণ ফ্রিতেই দিই। ওকে, এরপরে যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে এখানে ক্লাস করা যায় বা ক্লাস করা উচিত, তাহলে তোমরা অবশ্যই যেটা সাইকেল 2 আসবে সেটা তো পেইড কোর্স আসবে। আর সত্যি কথা বলতে ফ্রিতে তুমি যতই ভালো কিছু দাও না কেন, মানুষের মনে না এটা দাগ কাটে না। আর ফ্রি জিনিসের কদর দুনিয়াতে কখনোই কোনো কিছু হয় না। আমি নিজেও কখনো ফ্রি দ্বারা মানুষকে কাজ করে নিই না। আমার মনে হয় যে মানে ফ্রি জিনিসটার প্রতি না মানুষের দরদ থাকে না আর কি, বিনিময় মূল্য থাকতে হয়। এবং দেখো তোমাদের জন্য যে এতটা পরিশ্রম করছি, আমার মনে হয় এটার তো বিনিময় মূল্য থাকবে, তাই না? আচ্ছা, আবার তোমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, যেইটা তোমরা জানো বারবিকিউ এমসিকিউ এর বই কিন্তু অনেক দ্রুত গতিতে কাজ চলছে। এর সাথে সাথে দেখো তোমাদের যে দাগানো বই দিচ্ছি, এই দাগানো বইগুলো তো মানে আমাদের দিনরাত পরিশ্রমের ফসল। আমার ব্যক্তিগত কিছু কারণে আমি টেরমিট স্কুলের সিনিয়র বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলাম। ব্যক্তিগত কিছু কারণে আমি সেখানে ডিসকন্টিনিউ করি। তো আবারও একটু যেহেতু প্রফেশনাল দিক থেকে একটু ফ্রি হলাম, আমি তোমাদের সামনে সকল কিছু ব্যবস্থা নিয়ে কিন্তু আবারও অনলাইন জগতে চলে আসছে আর কি। সো যেখানেই থাকো না কেন এতটুকু মনে রেখো যে তোমাদের এখানে যে সার্ভিসটা পাবা আর 10টা জায়গার সার্ভিস থেকে কম্পেয়ার করে দেখো, সেটা ক্লাস কোয়ালিটি হোক, ক্লাস ডেলিভারি হোক, আমাদের কমিউনিকেশন হোক, ইনশাল্লাহ ভালো কিছুই পাবা আর কি তোমরা। তাহলে চলো আমাদের সবাই একটু মনোযোগ দাও। এটা হচ্ছে আমাদের দেখো 3D ইন্টারেকশন বোর্ডে আমরা এখানে কিভাবে ক্লাস করি। চলো এই জায়গাটাতে আমি একটু চলে যাই। দেখো এই যে দেখো এই অংশটা দেখতে পাচ্ছি না আর কি, আমরা সবাই একটু মনোযোগ দিই আর কি। এই যে দেখো বাবা, এই যে নীল কালারে দেখো, আমি একটু লাল করে দিই, এটাতে লাল করলে একটু ভালো লাগবে। এই যে দেখো লাল কালারে যেটা দেখতে পাচ্ছি, এই যে লাল কালার দিয়ে দিলাম, এটা দেখো তো এটা 2টা স্তর, এটা কিন্তু একটা ফসফোলিপিডের একটা স্তর, এটা একটা স্তর, তাহলে 2টা স্তর না? তাহলে 2টা স্তরের মাঝখানে দেখো এই প্রোটিনটা 2টা স্তরকে যুক্ত করছে। তাহলে এটা কোন প্রোটিন আমাকে একটু কমেন্টে জানাও। 2টা স্তরকে যুক্ত করলে এটা কোন প্রোটিন বলো তো একটু? ইন্টিগ্রাল প্রোটিন। শেষ, ইন্টিগ্রাল প্রোটিন পেয়ে গেলাম, তাই না? এখন একটু আসি, দেখো এই যে আমাদের এই প্রোটিন সবুজ সবুজ প্রোটিনগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, সবুজ সবুজগুলো দেখো এই প্রোটিনগুলো কি দাঁড়াচ্ছে, এগুলো কিন্তু তারা যে কোনো একটা স্তরে রয়েছে, না ভেতরে না বাইরে, ক্লিয়ার? এটা যে কোনো একটা সারফেসে রয়েছে, যে সবুজ কালারগুলো, এই যে দেখো এখানে সবুজগুলো দেখতে পাচ্ছ। তাহলে যে কোনো একটা প্রান্তে থাকলে তাদেরকে বলা হচ্ছে প্রান্ত, মানে পেরিফেরাল। প্রান্ত মানে কি বলতো? পেরিফেরাল প্রোটিন, তাই না? এটা পেরিফেরাল প্রোটিন। আর বাকি থাকে কোনটা? বাকি থাকে কিন্তু একটা, সেটা হচ্ছে আমাদের কোনটা? লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই লিপিড সম্পৃক্ত প্রোটিন এই দিকে একটু তাকাও, দেখো এই প্রোটিনটার দিকে দেখো তো, না বাইরে না সম্পূর্ণ ভেতরে, মাঝামাঝি একটা অবস্থায় রয়েছে। এই জন্য এটার নাম আমরা দিয়ে দিলাম কোনটা? লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। আশা রাখি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে বলো আমাদের এই যে এখানে লেখা রয়েছে কোনটা? মেমব্রেন প্রোটিন। তাহলে মেমব্রেন প্রোটিন 3 ধরনের, 2টা লেয়ারকে যুক্ত করেছে ইন্টিগ্রাল প্রোটিন, জাস্ট একটা লেয়ারের উপরে বসে আছে পেরিফেরাল প্রোটিন,
আর একটা কি একটু উপরে একটু নিচে রয়েছে, এটার নাম হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমরা জানি এখানে পয়েন্ট ছিল 4টা, ফসফোলিপিড বাইলেয়ার। এই যে দেখো এটা একটা ফসফোলিপিডের লেয়ার, এটা একটা লেয়ার, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার হয়ে গেল। এই অংশটাকে বলা হয় হেড, এই অংশটাকে বলা হয় টেইল। হেড পানিগ্রাহী, টেইল পানি বিগ্রাহী। শেষ। মেমব্রেন প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, কমপ্লিট। চলে আসি গ্লাইকোক্যালিক্স। আচ্ছা আমরা এই যে দেখো তো এদের উপরে এই যে সবুজ সবুজ সুতাগুলান দেখতে পাচ্ছি না, সবুজ সবুজ সুতাগুলান, এগুলো নিতে এক একটা করে শাখা, এরাই কি এক একটা করে শাখা। এবং এই শাখাগুলোকে কি বলা হবে বলতো? এরাই হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এরাই কি বলতো? গ্লাইকোক্যালিক্স। এবং গ্লাইকোক্যালিক্স মানে চিনির স্তর বা চিনির শাখা, আর এটা গঠন হয় গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা। কমপ্লিট। আর বাকি থাকে কোলেস্টেরল। কোলেস্টেরলটা আমাদের এই চিত্রে দেখানো নাই, কোলেস্টেরলটা আমাদের এই চিত্রে দেখো দেখানো নাই আর কি। তাহলে চলো কোলেস্টেরলটা কেমন হতে পারে, এই ধরে রাখো আমি এইখানে নিলাম কোলেস্টেরলটা, এইখানে ধরে রাখো ছোট ছোট জায়গায় এরকম করে গ্রথিত থাকে। এইখানে একটা ধরে রাখো, এইখানে একটা ধরে রাখো, এখানে দেখানো নাই, তোমরা একটু দেখাই দেবা, এইরকম জায়গায় এরা থাকে। তাহলে এরা হচ্ছে কি বলতো? কোলেস্টেরল। কোলেস্টেরল। তাহলে আমাদের দেখো অলরেডি করা কমপ্লিট, অলরেডি পড়াটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর কি। ক্লিয়ার? তাহলে বলো আমরা কি জিনিসটা কি এবার বুঝতে পারছি সবকিছু? সবাই একটু আমাকে জানাও তো, ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এই যে দেখছো আমাদের, তাহলে দেখো এইখানে একটু দেখো যে আমাদের সেল মেমব্রেনগুলো দেখতে কেমন। আর এভাবেই কিন্তু আমরা অফলাইনে আমাদের স্টুডেন্টদেরকে একদম 3D ভাবে সবকিছু কিন্তু আমরাও পড়াই। এবং আশা রাখি আমার স্টুডেন্টগুলো শুধুমাত্র বই পড়ে না, একদম দেখে দেখে কোনটা ইন্টিগ্রাল প্রোটিন, কোনটা পেরিফেরাল প্রোটিন, এখন থেকে আর ভুলার সম্ভাবনা নেই। তো যাই হোক, কেমন হলো এটা একটু জানাও তোমরা, কি বুঝতে পেরেছো কিনা? ওকে, ক্লিয়ার ভাইয়া, খুব ভালো করে বোঝান, মাশাআল্লাহ, থ্যাংক ইউ কামরুল হাসান। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা ওকে, আমি তো আমার পরিচয় দেওয়া হয়নি আর কি, অনেকে নতুন আছে এই জায়গায়। আমার নাম ডাক্তার মোহাম্মদ তৌহিদুর রহমান শাকিল। আমি যশোর মেডিকেল থেকে আমি আমার MBBS কমপ্লিট করেছি, এই জাস্ট কিছুদিন আগে আর কি কমপ্লিট করেছি আর কি। তো আমাদের টেরমিট স্কুলের সিনিয়র বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। আর এই তো এখন পর্যন্ত এতটুকুই পরিচয় আর কি। আর বায়োলজি লাভার্স এই পেজটা, এই গ্রুপটা আমার খুবই কষ্ট করে বড় করা, নিজের বাচ্চার মতো তিলে তিলে বড় করা একটা গ্রুপ বা পেজ। আর অনলাইনে অফলাইনে আলহামদুলিল্লাহ যশোরে তো আমাদের মানে আমার মনে হয় যে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের, আশা রাখি। আর অনলাইনে যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইনে আমার নিজের কিছু পড়াশোনার চাপ, পরীক্ষার চাপের কারণে হয়তো বা টাইমটা দেওয়া হয়ে ওঠে নাই। আর অনলাইনের জন্য তো অনেক বড় একটা সাপোর্ট দরকার হয়, ম্যান পাওয়ারের দরকার হয়। আলহামদুলিল্লাহ এটা আমাদের এখন আস্তে আস্তে আমাদের সেই সক্ষমতা অর্জন করলাম আর কি এটা। আচ্ছা চলো, আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। চলো, আমাদের তো এটা বুঝে ফেললাম, আমরা এখন এই জায়গায় চলে যাই, দেখি আমরা এর পরের দিকে চলে যাব। দেখো আমাদের কাজ কি, কাজের মধ্যে এখানে দেখো লেখা রয়েছে হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে কোনো জিনিস ভেতরের দিকে নামা আর কি, ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে মনে রাখবা আমাদের প্লাজমা মেমব্রেন রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টর হিসেবে কাজ করার মানেটা কি? যেমন এইডস শুধুমাত্র কাদের হবে বলতো? ধরে রাখো মানুষ, কিন্তু কুকুর বিড়ালে তো এইডস হবে না। কেন? কারণ তাদের যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনটা HIV জীবাণুকে রিসিভ করার জন্য কোনো রিসিভার নাই তাদের। তাহলে প্লাজমা মেমব্রেন আমাদের কি হিসেবে কাজ করতে পারে? রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। এরপরে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ট্রান্সপোর্টে এটা সহায়তা করতে পারে। এরপরে দেখো এনজাইম হিসেবে কাজ করতে পারে। ওকে, মেমব্রেন বাউন্ড এনজাইম, মেমব্রেন বাউন্ড এনজাইম থেকে দেখো কি বলছে, অ্যাডেনাইলেট সাইক্লেজ ATP থেকে সাইক্লিন AMP সংশ্লেষ করে। তো যে হোক, এতটুকু না পারলে অন্তত পক্ষে এনজাইম হিসেবে কাজ করে। এরপরে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কাজ করতে পারে, রিসেপ্টর হিসেবে কাজ করে, এবং টিস্যু এবং অঙ্গের গ্রুপের সাথে শক্তভাবে জড়িত থাকে। মেইন কথা হচ্ছে যে আমাদের যে কোষ থাকে, কোষের উপরের আবরণটা তো সেল মেমব্রেন, এবং এই সেল মেমব্রেনটা তো উদ্ভিদ বলো প্রাণী বলো সবার থাকে। তার মানে ঠিক কোষের সাথে একদম লেগে থাকে, আঠার মতো লেগে থাকে কোনটা? আমাদের সেল মেমব্রেনটা, তাই না? এবং দেখো এটা সাইটোস্কেলিটনের সাথে আমাদের কাজ করে কোষের আকার বা আকৃতি রক্ষা করে। জাস্ট সাধারণ একটা কাজ। এরপরের দিকে আমি একটু চলে যাই। দেখো রাসায়নিক গঠনের কথা বলেছে, অলরেডি সেটা সহজ। দেখো প্রোটিনের কথা বলেছিলাম 60 ভাগের মতো, লেখা রয়েছে 60 থেকে 80 ভাগ। লিপিডের কথা বলেছিলাম 40 ভাগ, এবং পলিস্যাকারাইড 4 থেকে 5 ভাগ। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, শুষ্ক ওজনে কত ভাগ লিপিড? শুষ্ক ওজনে কত ভাগ লিপিড? 75 ভাগ লিপিড। এটা ভুল করা যাবে না। তাহলে বলো শুষ্ক ওজনে কত ভাগ লিপিড বলো তো? 75 ভাগ হচ্ছে আমাদের লিপিড। আচ্ছা, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, হ্যাঁ ঠিক আছে।
তাহলে বলো তো আর কি কোনটা আরেকবার বলবো প্লিজ। আচ্ছা আমরা একবার কোনটা বলবো এটা আমাদেরকে জানিয়ে দিও। তাহলে 75 ভাগ। এর মধ্যে এই তিনটা ইনফরমেশন একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। এর মধ্যে 5 ধরনের ফসফোলিপিড শনাক্তকরণ করা হয়েছে। তার মধ্যে আমাদের খেয়াল করে একটা খুবই কঠিন ফসফোলিপিড রয়েছে এবং বাকি 4টা সরল। তাহলে যেটা সবচেয়ে বেশি সরল তার নাম হচ্ছে ফসফ্যাটিডিক অ্যাসিড, সবচেয়ে সরল। আর যেটা সবচেয়ে গরল বা যেটা সবচেয়ে বেশি খারাপ তার নাম হচ্ছে লেসিথিন। তাহলে বলো আমাদের এই যে দেখো ফসফোলিপিডের মধ্যে আমাদের সবচেয়ে যেটা সরল সেটার নাম হচ্ছে কি ফসফ্যাটাইডিক। আমার সাথে সাথে উচ্চারণ করো ফসফ্যাটাইডিক অ্যাসিড। আর যেটা জটিল তার নাম কি লেসিথিন। যেটা জটিল তার নাম কি বলতো লেসিথিন। ওকে আচ্ছা ঠিক আছে। এরপরের দিকে আমরা একটু কি চলে যাবো আর কি দেখি। এরপরে দিচ্ছে কোষ ঝিল্লির কাজ। আমরা সবাই জানি কোষ ঝিল্লির কাজ কি, কোষের আকার আকৃতি তাপ চাপ রক্ষা সবকিছু করে কোষ ঝিল্লি। একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা করতেছে কোষ ঝিল্লি। দেখো এইটা বস্তুকে রক্ষা করে, ব্যাপন সমন্বয়, বস্তু স্থানান্তর। এটা একটা দেখো ম্যাক্রোমলিকুল সংশ্লেষ করে, বৃহদাণু বা ম্যাক্রোমলিকুল সংশ্লেষে সহায়তা করে। তথ্যের ভিত্তি এটাও আমরা জানি, পারস্পরিক বন্ধন সৃষ্টি চলন এটাও জানি। এইটা ইম্পর্টেন্ট, এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করে, এটা ভুল করা যাবে না। তাহলে বলতো আমাদের কোষ যে ঝিল্লি এটা কি হিসেবে কাজ করতে পারে, এটা এনজাইমও ক্ষরণ করতে পারে আবার অ্যান্টিজেনও ক্ষরণ করতে পারে। অ্যান্টিজেন মানে জীবাণু, অ্যান্টিজেন মানে কি জীবাণু। ওকে এছাড়াও দেখো আমাদের এখানে লেখা রয়েছে, এখানে কোষ ঝিল্লির মাঝে মাঝে একটা ভাঁজ দেখা যায়। ধরে রাখো এটা একটা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লির এই জায়গাটাতে একটু ভাঁজ, এটার নাম হচ্ছে মেসোজোম। এটার নামে কি বলতো মেসোজোম। আর মনে রাখবা মেসোজোম কই থাকে জানো, আমাদের প্রিয় ব্যাকটেরিয়া ইকোলায়ে মেসোজোম পাওয়া যায়। তাহলে বলো ব্যাকটেরিয়াতে আমরা কি পাই, মেসোজোম পাই। ব্যাকটেরিয়াতে আমরা কি পাই বলো তো, মেসোজোম পাই। আচ্ছা আর এই যে এখানে দেখো গ্লাইকোক্যালিক্স, তোমরা জানো গ্লাইকোক্যালিক্স মানে চিনির শাখা। আর এই গ্লাইকোক্যালিক্স হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট জাত পদার্থ, কারণ গ্লাইকোজেন তো কার্বোহাইড্রেট জাত পদার্থ। এটাকে কিন্তু কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো আমাদের এটা যে কোষ প্রাচীর, এটা যে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি এটা তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাহলে কিভাবে বুঝবো কোনটা কোষ প্রাচীর আর কোনটা কোষ ঝিল্লি? মনে রাখবা কোষ ঝিল্লিতে সবসময় চিনির স্তর বা কার্বোহাইড্রেটের একটা স্তর পাওয়া যাবে, যেটাকে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। তাহলে এই গ্লাইকোক্যালিক্স দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা কোষ ঝিল্লি আর কোনটা কোষ প্রাচীর। তাহলে বলো রিকগনাইজার হিসেবে কোনটা কাজ করবে? রিকগনাইজার হিসেবে কাজ করবে কিন্তু কোষ কি, কোষ ঝিল্লির কোনটা? কোষ ঝিল্লির হচ্ছে আমাদের গ্লাইকোক্যালিক্স। ক্লিয়ার? তাহলে দেখো বৃহদাণু সংশ্লেষ করতে পারে ইম্পর্টেন্ট জিনিস, এনজাইম অ্যান্টিজেন ক্ষরণ করতে পারে ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা কিন্তু রিকগনাইজার হিসেবে কাজ করবে কোনটা, গ্লাইকোক্যালিক্স। এতটুকু কি ক্লিয়ার সবার? আমাকে একটু জানাও তো একটু মেসোজোম। আচ্ছা সবাই একটু জানাও তো, একটু কমেন্টে একটু জানাও সবাই। ওকে আচ্ছা ক্লিয়ার হয়েছে, সবাই বলছে যেহেতু। এরপরে দেখো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। গতদিন তো আমি পড়াইছিলাম তাই না? দেখো কোষ প্রাচীর হচ্ছে একটা কি নির্জীব, আর কোষ ঝিল্লি হচ্ছে কি একটা সজীব উপাদান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কোষ প্রাচীরে অর্নামেন্টেশন দেখা যায় বা অলঙ্করণ দেখা যায়। আবারও বললাম কোষ প্রাচীরে কি দেখা যায়, অলঙ্করণ দেখা যায়। এই জন্য দেখবা কোষ প্রাচীরের মানে উদ্ভিদের কোষ প্রাচীরে অনেক কালার থাকে, অনেক কালারফুল জিনিস থাকে, যাতে করে কি এরা পরাগায়নে সহায়তা করতে পারে, যাতে করে এরা অন্য জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারে। রংচং থাকে, মেকআপ টেকআপ থাকে, অর্নামেন্ট থাকে। তাহলে অর্নামেন্ট থাকে কোথায়? কোষ প্রাচীরে। আর কোষ ঝিল্লিতে কিন্তু কোনো অলঙ্করণ থাকে না, খুবই ইম্পর্টেন্ট আর কি। দেখো এই জায়গায় লেখা রয়েছে যে দেখো অলঙ্করণ। তাহলে দেখো অলঙ্করণ দেখা যায়, অলঙ্করণ দেখা যায় কোথায়? কোষ প্রাচীরে। আর অলঙ্করণ দেখা যায় না কোথায় বলতো? কোষ ঝিল্লিতে। এটা যাতে ভুল না হয় আর কি। আচ্ছা ক্লিয়ার? তাহলে অর্নামেন্টেশন কোষ প্রাচীর দেখতে কিন্তু অনেক কালারফুল হতে পারে, বাট কোষ ঝিল্লি কিন্তু ওই লিপোপ্রোটিনের যে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার ওইটাই কিন্তু সবসময় থাকে। আচ্ছা এটা ওকে। এরপরের দিকে আমাদের এরপরের দিকে আমাদের কিছু তথ্য, এই তথ্যগুলো আমরা তোমাদেরকে দেব। ওকে আমাদের ক্লাসটা আর কয়েকটা মিনিট হবে, 45 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে আর কি আমাদের ক্লাস। আচ্ছা তো যে হোক আজকের ক্লাসটা তোমরা এখন পর্যন্ত যারা যারা করলে, তোমাদের রিকোয়েস্ট একটাই থাকবে যে ক্লাসটা অবশ্যই একটু হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে আমাদের যেটা বায়োলজি লাভার্স যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপটাতে একটু আপলোড করবা। আর আমাদের এই ভিডিওগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নাম বায়োলজি লাভার্স, সেখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবা। ওকে এটা। আর আমরা আজকে নেক্সট সাইকেলগুলো কি পেইড করতে হবে? আচ্ছা নাফিন
আচ্ছা, এটা নিয়ে একটু আমরা পরে কথা বলছি। আজকে আবারও তোমাদের দেখাই যে আমাদের দাগানো বই, আমি তোমাদেরকে আগেই বলেছি বাংলাদেশের সবচেয়ে কষ্ট নিয়ে সবচেয়ে ভালো যদি দাগানো বই হয় সেটা আমি বিশ্বাস করি এটা আমাদের দাগানো বই। এবং অলরেডি আমাদের দাগানো বই অনেক গ্রুপ বা পেজ তাদের নিজেদের ক্রেডিট বলে চালিয়ে দিচ্ছে, বাট এটা দিয়ে তো লাভ নাই। আমরা তো জানি আমাদের দাগানো বই কোন লেখা আমাদের সাইন করা রয়েছে। তো চুরিবিদ্যা বাদ দিয়ে আপনারা সবাই আপনাদের নিজেদের স্টুডেন্টের জন্য কাজ করেন, আমরা সবাই মিলে ভালো কিছু করি, এটা খুবই ভালো হয়। দেখো অলরেডি তোমাদের জুলজি বইয়ের যে বিষয়টা থাকে, জুলজি দেখো নতুন এডিশনে বই কিন্তু চলে এসেছে, নতুন এডিশনে বই আসছে। অনেকে প্রশ্ন করছে ভাইয়া যে আমাদের তো 23-এর এডিশন, 24-এর এডিশনে কি অনেক বেশি পরিবর্তন, তাহলে 23 এডিশনগুলো কি করবো এখন, নতুন বই কিনবো? ব্যাপারটা হচ্ছে আগেই বলে রাখি, আমরা আমাদের বইটা এমনভাবে দাগিয়ে রাখি যে বই দাগানোটা একই সাথে তোমার একাডেমিক এবং মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত একদম চোখ বন্ধ করে চলে যাবে। এবং তুমি যখন অ্যাডমিশন লেভেলে এসে বইগুলো দাগাবা এত কষ্ট করে এত সময় নিয়ে, তোমাকে ওই পরিশ্রম আর করতে হবে না। আমরা রাত জেগে সেই পরিশ্রম 3 থেকে 4 জন মিলে কিন্তু আমরা সব কিছু করে দিচ্ছি তোমাকে। এবং যত মানে কঠিন তথ্য শর্ট করে কিভাবে তোমাকে একটা পামকারে দেওয়া যায়, যেটা কিনা তোমার মাথা দিয়ে ভাবতে গেলে তোমার অনেক টাইম লাগবে, তুমি পারবা কিন্তু টাইম লাগবে কিন্তু তোমার, বাট আমরা কিন্তু সেই কাজ করে দিচ্ছি অলরেডি তোমাদের জন্য। এই জায়গাটাতে যেটা সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর কি, দেখো লাল সবুজে দাগানো বই। এই লাল সবুজে দাগানো বইয়ের মধ্যে আমরা এখানে কিন্তু লিখে দিচ্ছি, দেখো লাল হাইলাইটার যেটা লাল কালার যেটা থাকবে এটা কিন্তু আপডেট ইনফো, মানে 2024 সালের বইতে যতটুকু ইনফরমেশন যুক্ত হয়েছে ওটা লাল কালার করে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় যারা আগের এডিশন পড়ো। আর সবুজ কালার যেটা, সবুজ কালার তো যে ইনফরমেশনগুলো আগের এডিশনে ছিল সেই জিনিসটা আর কি। ওকে, মূলত এটা কিন্তু আমাদের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের কথা আমি বলছি, যেটা আজকে রাত্রে আমরা আপলোড করব। অবশ্যই তোমরা শেয়ার করে রাখবা এটা। আর এটা হবে মূলত আজমল স্যারের বইকে কেন্দ্র করে। আর এর পাশাপাশি কিছু এক্সট্রা তথ্য থাকে, এই যে দেখো এই জায়গাটায় এই যে এক্সট্রা তথ্যটা। ওকে, আমরা এক্সট্রা তথ্যটা একটু দেখাই, দেখতে পাচ্ছ আর কি তোমরা অতিরিক্ত তথ্য। এই অতিরিক্ত তথ্য আজমল স্যার এবং আলিম স্যারের মিলে সবকিছু, যেমন এখানে লেখা রয়েছে পৃথিবীতে 25টি হটস্পট রয়েছে, এইটা বই কিন্তু আজমল স্যারের বই কোথাও নাই, বাট এই প্রশ্নটা টুপ করে তুলে দেবে, কই থেকে তুলে দেবে? আলিম স্যারের বই থেকে তুলে দেবে। আমরা কিন্তু ওই আলিম স্যারের বই থেকে ওই ইনফরমেশনটা কিন্তু পামকার আকারে তোমার একই বইয়ের মধ্যে তুলে দিয়েছি আর কি। সো আমার মনে হয় এই রকম ভাবে তুমি বই কোথাও আমার মনে হয় যে পাবা কিনা আমার সন্দেহ, আমার বিশ্বাস তুমি পাবা না এই জায়গাটাতে আর কি। এরপরেও কোনো জায়গা যদি তোমার মনে হয় যে গুরুত্বপূর্ণ কোনো কিছু থেকেও থাকে, তুমি একটু হয়তো দাগিয়ে নিবা, বাট আমরা তোমাদের 90 থেকে 95% একদম কম্প্যাক্ট করে দিচ্ছে। বেশিরভাগই আমাদের পেইড যে পিডিএফ এটা নেওয়ার জন্য প্রচুর মেসেজ আসছে আর কি। আমাদের পেইড পিডিএফটা আমরা প্রিপেয়ার করছি, আমাদের পেইড পিডিএফটা তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা, খুবই অল্প কিছু সম্মানের বিনিময়ে হয়তো বা। আচ্ছা, তো এটা গেল আর কি আমাদের, দেখো আমাদের দাগানো বইয়ের আমরা একটা দেখাই দিলাম এটা কিভাবে আমরা দাগাচ্ছি আর কি। এই জিনিসটা এটা আজকে রাত্রে পাবা ইনশাল্লাহ। ওকে, এরপরে আমরা এই যে দেখো এখানে কিন্তু আমাদের আর একটা যে নিডারিয়া পর্বের ভ্রূণ স্তরের 100% এমসিকিউ, এখানে যেমন দেখো এখানে অনেক হিজিবিজি তথ্য রয়েছে, এই তথ্যটা একটু ভালো করে তুলে দিলাম। যখন ভ্রূণের এক একটা করে কোষের বিভাজন হয়, এই প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আর এই ব্লাস্টোমিয়ারগুলো যখন একটা নিডেড কোনো কিছু তৈরি করে তাকে বলা হচ্ছে মরুলা। আর মরুলা থেকে যখন তাদের মধ্যে একটা ফাঁপা তৈরি হয় ব্লাস্ট, তখন তাকে বলা হয় ব্লাস্টুলা। আর এই ব্লাস্টুলা থেকে পরবর্তীতে উৎপাদন হবে কি বলতো? উৎপাদন হবে মূলত আমাদের দ্বিস্তরী এবং ত্রিস্তরী গ্যাস্ট্রুলা, যেটাকে বলা হয় কিন্তু অর্গানোজেনেসিস প্রক্রিয়া। তো এই ছোট্ট একটা জিনিস কিন্তু এখানে অনেক একটু কঠিন করে দেওয়া ছিল, যেখানে কিন্তু আমরা এটা শর্ট ফর্মে যা ছোট্ট করে লিখে দিয়েছি। আশা রাখি জিনিসগুলো তোমাদের অবশ্যই অনেক কাজে লাগবে। আমাদের দাগানো বই তোমরা আমাদের বায়োলজি লাভার্স পেজে পাবা ফ্রিতে, আর পেইডটা কিছুদিন পরে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, আর এর পরের দিকে আমরা একটু যাই। ওকে, তাহলে আমাদের মনে হয় যে আজকে আমাদের যে এই পড়ার টপিকটা, এই টপিকটা টোটালি কমপ্লিট হয়ে গেল। আর তোমরা সবাই একটু হোমওয়ার্কটা দিবা। তো আমি লাস্টের দিকে শুধু একটা জিনিস একটু আলোচনা করে যাই, 1 মিনিটের মধ্যে আমি আজকের টপিকটা আলোচনা করে ফেলি আর কি তোমাদের সবার মধ্যে আর কি। ওকে, তাহলে সবাই একটু শুনি আর কি। কোষ ঝিল্লি,
কোচঝিলের বর্তমান যে মডেল সেই মডেলের নাম হচ্ছে হিমশৈল মডেল, আইসবার্গ মডেল, বা এটাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল 4টি অংশে আমরা আলোচনা করি। একটাকে বলা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, 2 নম্বরকে বলা হচ্ছে মেমব্রেন প্রোটিন, 3 নম্বরকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স এবং 4 নম্বরকে বলা হচ্ছে কোলেস্টেরল। প্রথমে চলে আসবো আমরা ফসফোলিপিড বাইলেয়ারে। ফসফোলিপিড বাইলেয়ারে থাকে মূলত ফসফেট এবং লিপিডের 2টি লেয়ার এবং একটি ফসফোলিপিড অণুর 2টি অংশ, হেড এবং টেইল। হেড পানিগ্রাহী এবং টেইল হচ্ছে পানি বিগ্রাহী। 2 নম্বর পয়েন্ট মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন থাকে মূলত 3 ধরনের। একটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, যেটা কিনা 2টা স্তরকে যুক্ত করে। একটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, যেটা কিনা যে কোনো একটা স্তরে থাকে। আরেকটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ, না বড় না ছোট, না বড় না ছোট, একটু উপরে একটু নিচে। চলে আসবো গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স বলতে আমরা বুঝি চিনের স্তর বা শাখাকে। গ্লাইকোক্যালিক্স গঠন হয় 2টি জিনিস দ্বারা, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দ্বারা। আর সবার শেষে আসবে কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ এবং মূলত স্টেরয়েড। এটা কিন্তু কোনো তেল বা চর্বি না। আর এই লিপিড জাতীয় পদার্থ থাকার কারণে কোষ ঝিল্লি বিভিন্ন দিকে ব্যাপ্ত হতে পারে, নড়াচড়া করতে পারে, মুভমেন্ট করতে পারে, আর যেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, আর এটাই ছিল মূলত আমাদের কোষ ঝিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেখান থেকে তোমরা এমসিকিউ তো পাবাই, আর সিকিউতে এখান থেকে হার হামেশাই আসে। তাহলে আমাদের ছবিটা ড্র করতে হবে কোনটা ভালো করে। আমাদের এই ছবিটা তো 3D ছবিতে আমি তোমাদেরকে দেখালাম। এই ছবিটা তোমরা ড্র করবা কই থেকে? ড্র করবা এই যে আমাদের একটা ছবি দেওয়া আছে, দেখো এই ছবিটাতে সবকিছু দেওয়া রয়েছে। দেখো মাথা, লেজ, এই যে দেখো কোলেস্টেরল, তারপরে এই যে দেখো 2 স্তরকে অ্যাড করে রয়েছে, মানে এটা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। দেখো যে কোনো একটা প্রান্তে রয়েছে, এই জন্য বহিস্থ প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। আর লিপিড সম্পৃক্ত প্রোটিনটা এখানে এই যে জাস্ট এইভাবে দেওয়া রয়েছে। ওকে, এরপরে দেখো গ্লাইকোলিপিড, তারপর দিচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনের মধ্যে তৈরি হবে কোনটা? আমাদের গ্লাইকোক্যালিক্স। আশা রাখি এই চিত্রগুলো যদি তোমরা ড্র করো, ইনশাল্লাহ আজকে আমাদের এই লেকচারটি তোমাদের সবার অনেক বেশি কাজে আসবে, আর আমরা আপলোড করে দিচ্ছি ইনশাল্লাহ। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো আর কি। আর ক্লাসটি কেমন হলো আমাকে একটু জানাও। আর তোমাদের জন্য আমি একটা প্রশ্ন ছুড়ে দিই। প্রশ্নটা হচ্ছে, সবাই আমাকে একটু বলো তো, জাস্ট একটা প্রশ্ন একটা ছুড়ে দিই একটা। নেক্সট দিন থেকে আমরা এখানে প্রশ্ন অ্যাড করবো, আজকে অ্যাড করার সুযোগ পাইনি আর কি। প্রশ্ন যেটা অ্যাড সেটা হচ্ছে আমাদের বলো রিকগনাইজার কোনটা? রিকগনাইজার কোনটি বলো তো? আমাদের কোষ ঝিল্লির রিকগনাইজার কোনটা বলো দেখি, আমাকে একটু কমেন্টে একটু জানাও। আমাদের কোষ ঝিল্লির রিকগনাইজার কোনটা একটু বলো দেখি সবাই, আমাকে সবার আগে কে কমেন্ট করে আর কি দেখি। আচ্ছা, তামিম হোসেন, অসাম ক্লাস, থ্যাংক ইউ। বৈশাখী, আজকের মতো ভালো করে বুঝেছি। আচ্ছা ঠিক আছে ফিরোজ, আশা রাখি প্রত্যেক দিনের মতো করেই তুমি ভালো করে বুঝবা, যদি তুমি একটু জাস্ট মনোযোগ দাও তাহলেই হবে আর কি। ভেরি গুড। নাফি উত্তর দিয়েছে গ্লাইকোক্যালিক্স। নাফি কি খবর? আচ্ছা, এরপরে অনেক ভালো স্যার, সব কিছু সুন্দর করে বুঝতে পারছি, থ্যাংক ইউ রিয়াদ। গ্লাইকোক্যালিক্স ফাজবিহা উত্তর দিয়েছে, তারপর আয়েশা সিদ্দিকা গ্লাইকোক্যালিক্স কামরুল, ভেরি ভেরি নাইস। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স সাহা, সানজিদা সাহা উত্তর দিয়েছে গ্লাইকোক্যালিক্স, ভেরি গুড। এই তো তোমরা পারছো আর কি। বলো তো প্রোটিন কত পার্সেন্ট থাকে? আচ্ছা, প্রোটিন না, শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের কত পার্সেন্ট লিপিড থাকে? শুষ্ক ওজনের কত পার্সেন্ট লিপিড? দেখি এটা কে পারে। শুষ্ক ওজনের কত পার্সেন্ট লিপিড থাকে বলো তো? এটা কত? 70, 60 নাকি 75%? দেখি কে দেয় আর কি। 70, 60 নাকি 75%? শুষ্ক ওজনের কত পার্সেন্ট লিপিড? ফাজবিহা 75, ভেরি গুড। ফাজবিহা সবার আগে উত্তর দিচ্ছে। সোহানা আক্তার গ্লাইকোক্যালিক্স আগের উত্তর দিচ্ছ আর কি। আচ্ছা আচ্ছা, নাফি 25, নাফি ভুল গেছে, উত্তর 75 হবে। আব্দুল কুদ্দুস, কুদ্দুস ভাই উত্তর দিয়েছে 75, ভেরি গুড কুদ্দুস। দাহিক উত্তর দিয়েছে 75, ইতিকথা 75, ভেরি গুড ভেরি গুড। প্রজ্ঞাপনমিতা কামরুল হাসান 75। ওকে, তাহলে তোমাদের এই ক্লাসগুলো আজকে এতটুকুই থাকলো। আশা রাখি আগামী দিন আমাদের যে টপিক ছিল সেই টপিকে ইনশাল্লাহ 7:15 থেকে আশা রাখি 7:30টার মধ্যে আমরা ক্লাসে চলে আসবো। সো আমার মনে হয় যে একটু যাও ওইখানে, ফাহাদ ইয়েতে যাও। সেই পর্যন্ত আমার মনে হয় যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।